আসসালামু আলাইকুম, আমি মমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2026 ব্যাচের সাধারণ গণিত জ্যামিতির এমসিকিউ নিয়ে। এখানে প্রথম প্রশ্ন যদি আমরা দেখি যে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 4 এবং 10 সেন্টিমিটার, বলছে অপর বাহু কত। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে বেসিকটা ইউজ করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি কিন্তু কি হয় তোমার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তো এখানে আমরা দেখো, এখানে 4 এবং 6 যদি 10 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 14। সেটা কি কার থেকে বড় হইতেছে? 5 থেকে বড়, 6 থেকে বড়, 8 থেকে বড়? বাট এটা থেকে বড় না, তাহলে এই অপশনটা কাটা। এখন এখানে আমরা তাহলে কি দেখবো যে 4 আর 5 যোগ করলে 9, এই দুইটা যোগ করলে কিন্তু আবার কি 10 থেকে বড় হচ্ছে না, তাহলে এটাও কিন্তু কাটা। 4 আর 6 যোগ করলে 10, সেটা কিন্তু 10 এর সমান হয়ে যেতেছে। সমান হলে তো হবে না, কারণ যে কোনো দুই বাহু যোগ করলে ওটা তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে, সেক্ষেত্রে এটাও হবে না। এখন দেখো এই যে 4 আর 8 যোগ করলে কত হইতেছে তোমার 12, এটা কিন্তু 10 থেকে বড়। বাস, এটাই আমাদের আনসার। এখন একই টাইপের প্রশ্ন এভাবে বলতে পারে যে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো আমাদের এখানে দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। তো এখানে অপশনগুলো থেকে কোনটা সঠিক দেখো আমরা কিভাবে করব। দেখুন, 2 আর 3 যোগ করলে সেটা 5, ওইটা কিন্তু তৃতীয় বাহু থেকে ছোট হয়ে যেতেছে, এটা বাদ। 3 আর 5 যোগ করলে 8, এটা তৃতীয় বাহুর সমান হইতেছে, সেক্ষেত্রে ও বাদ। 3 আর 4 যোগ করলে 7, এক্ষেত্রে 8 থেকে ছোট হয়ে যায় দুই বাহুর যোগফল, সেটা বাদ। তাহলে এটা অপশন হবে শিওর। এখন এখানে অপশনগুলোর মধ্যে তোমার একটু তোমার প্যাচ লাগাই দিতে পারে, কেমন? যেমন 2 আর 4 যোগ করে 6 দেখলা তুমি, 5 থেকে বড়, এখন তুমি দাগিয়ে ফেললা, কিন্তু আরেক ক্ষেত্রে দেখবা যে এই দুইটা যোগ করলে আবার মধ্যের সংখ্যা থেকে বড় হচ্ছে না, বা এই দুইটা যোগ করলে ওর থেকে বড় হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটা শিওর হওয়ার জন্য আমরা একটু হয়তো 10 সেকেন্ড বেশি লাগবে, সেক্ষেত্রে কি করব, আমরা দেখবো যে 2 আর 3 নাম্বার, অর্থাৎ 4 আর 5 যোগ করলাম এখানে, সেক্ষেত্রে 9, এটা কিন্তু 2 থেকে বড়। আবার 2 আর 5 যদি যোগ করি সেটা 7, এটাও 4 থেকে বড়। অর্থাৎ তিন ভাবে আমরা কাজ করব। প্রথম দুটো যোগ করব, দেখবো আমরা তৃতীয়টা থেকে বড় হয় কিনা। দ্বিতীয় তৃতীয় যোগ করে দেখবো প্রথমটা থেকে বড় হয় কিনা, এবং 1 আর 3 যোগ করে দেখবো যে মধ্যটা থেকে বড় হয় কিনা। এটা হয়তো 10-15-20 সেকেন্ডে তুমি করে ফেলতে পারবা। আচ্ছা, তারপর দেখো, এখন একই টাইপের প্রশ্ন আবার এরকম মান দিয়ে বলতে পারে যে সমকোণী ত্রিভুজ কোন ক্ষেত্রে অঙ্কন সম্ভব। এখানে দুই বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হয়তো অনেক ক্ষেত্রে হবে, তবে সমকোণী নির্দিষ্ট করে দিয়েছে যে সমকোণী ত্রিভুজ অঙ্কন কোন ক্ষেত্রে সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার, এটা সহজ উপায়, একদম সহজ করে বলে দিই। যারা আমরা পারি এটা তো পারি, তো যারা না পারি ওরা, ওদের জন্য সহজে আমরা বলি। আমরা কি করবো জানো, সবচেয়ে বড় বাহু যেটা থাকবে ওইটাকে আমরা স্কোয়ার করবো। ধরো এখানে 7 সবচেয়ে বড়, ওটা স্কোয়ার করো, 7 স্কোয়ার করলে 7 সাথে কত হয়? 49। আচ্ছা, এখন এই ছোট দুটোর স্কোয়ার করো, 3 তিরিকে 9, এবং এখানে 5 স্কোয়ার করলে 5 5 25, এই দুটো যোগ করো, 25 আর 9 যোগ করলে দেখবা তুমি তোমার এটা 49 হয় কিনা। এই যে সমকোণের ক্ষেত্রে পিথাগোরাসের যে বিখ্যাত উপপাদ্যটা আছে যে দুই বাহু, মানে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ওই ক্ষেত্রে সহজ কথায় বড় বাহুর স্কোয়ার করবা, যেটা হয় যদি ছোট দুই বাহুর স্কোয়ার করে যোগ করলে ওইটা হয়, তাইলেই একমাত্র সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো এটা এই অপশনে হচ্ছে না। আমরা যদি এটা প্রথমটা দেখি, দেখো 5 স্কোয়ার করলে কত হয়? 25, 12 স্কোয়ার করলে হয় 144। ছোট দুইটা, হ্যাঁ, আমরা স্কোয়ার করলাম এবং যোগ করলাম, যোগ করলে কত হয়? 169 হবে। বড় বাহু তার যদি স্কোয়ার করো সেক্ষেত্রে 169। দেখো এই যে দুই বাহু, ছোট দুই বাহুকে স্কোয়ার করার যোগ করার ফলে যা হয়েছে, এখানে বড় বাহুকে স্কোয়ার করার ফলে তাই কিন্তু আসছে। তার মানে সেক্ষেত্রে আমাদের এটা দ্বারা কি সম্ভব? সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আচ্ছা দেখো, এখানে সপ্তম অধ্যায় থেকে আরো কি কি প্রশ্ন আসতে পারে তোমার। এখানে বলতে পারে যে কোন ক্ষেত্রে, মানে সর্বনিম্ন কি উপাত্ত থাকলে তুমি বর্গ আঁকতে পারো। সেক্ষেত্রে এই যে একটা উপাত্ত থাকলে কিন্তু আমরা কি আঁকতে পারি? বর্গ অঙ্কন করতে পারি। কেন? কারণ বর্গের একটা বাহু থাকলেই তো বর্গ আঁকা যায়। হ্যাঁ, প্রথম বর্গের বাহু সমান করে আমরা কাটি, তারপর এখানে লম্ব আঁকি, তারপরে আবার এই বাহু সমান করে কাটি, এখানে এটা সমান করি বৃত্তচাপ, আবার এখান থেকে বৃত্তচাপ যোগ করে দিলে কিন্তু বর্গ হয়ে যায়। তার মানে একটা, সর্বনিম্ন একটা থাকলেও কিন্তু কি অঙ্কন করা সম্ভব? বর্গ অঙ্কন করা সম্ভব। এখন রম্বসের ক্ষেত্রে কয়টা লাগবে? রম্বসের ক্ষেত্রে দুইটা লাগবে। যদিও রম্বসের সব বাহু সমান, কিন্তু রম্বসের কোণগুলো কিন্তু কিনা সমকোণ না। এক্ষেত্রে তোমার অবশ্যই বাহু এবং একটা কি লাগবে? তোমার কোণ দেওয়া থাকা লাগবে, অর্থাৎ সর্বনিম্ন দুইটা উপাত্ত থাকা লাগবে যদি তুমি কি আঁকতে চাও? রম্বস আঁকতে চাও। আচ্ছা, তারপরে ট্রাপিজিয়াম যদি বলি আমরা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কমপক্ষে চারটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে দুটো সমান্তরাল বাহু এবং হচ্ছে দুইটা কোণ থাকা লাগবে। আচ্ছা, তারপরে আমরা যদি বলতে চাই আয়তক্ষেত্র এবং সামান্তরিক, সেক্ষেত্রে কি দেখো, আয়তক্ষেত্রে কিন্তু তোমার দুইটা বাহু থাকলেই হবে। এই যে দুইটা বাহু থাকলেই হবে, কেন? কারণ বিপরীত বাহু সমান হয়তো, সেক্ষেত্রে তোমার কোণ আবার সমকোণ, তো সেক্ষেত্রে আমরা এক বাহু কাটবো, তারপর একটা এখানে একটা লম্ব অঙ্কন করবো, অন্য বাহু কাটবো, এখান থেকে হচ্ছে এই বাহু সমান করে বৃত্তচাপ, আর এখান থেকে হচ্ছে এই বাহু যেটা নিয়েছিলাম আমরা এটার বৃত্তচাপ, তাহলে হয়ে যাবে। অর্থাৎ দুইটা উপাত্ত থাকলে কিন্তু আমরা আয়ত আঁকতে পারি। ঠিক আছে, আবার এখানে সামান্তরিক আঁকতে গেলে কিন্তু তিনটা লাগবে। কেন তিনটা লাগবে? তার কারণ হচ্ছে তোমার সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু তোমার কোণটা নির্দিষ্ট, তোমার সমকোণ থাকে না, অর্থাৎ এখানে নির্দিষ্টভাবে লাগবে একটা।
আচ্ছা, তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার বোর্ডে আসছে, দেখবে যে কতগুলো স্বতন্ত্র উপাত্ত থাকলে তোমার সেক্ষেত্রে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব। আচ্ছা, স্বতন্ত্র মানে হচ্ছে যে তোমার কোনো জিনিসই তুমি দুইবার ব্যবহার করবে না। যেমন বর্গের ক্ষেত্রে কিন্তু এটা স্বতন্ত্র না, কারণ আমরা একটা বাহুরই কিন্তু চার জায়গাতেই ব্যবহার করছি। এই ক্ষেত্রে স্বতন্ত্র উপাত্তের কথা যদি বলে, যে স্বতন্ত্র উপাত্ত, স্বতন্ত্র মানে কি বললাম, যেটা একাধিকবার ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে এখানে পাঁচটা লাগবে। আনসারটা হচ্ছে ফাইভ। এটা অনেকবার দেখবে আসছে। মানে তোমার হচ্ছে যে চারটা বাহু একটা কোণ, ঠিক আছে, বা তিনটা কোণ দুইটা বাহু, বা তিনটা বাহু দুইটা কোণ, এরকম বিভিন্ন ভাবে হোক, যাই হোক, স্বতন্ত্র যদি হইতে হয়, মানে একটা উপাত্ত আমরা দুইবার ব্যবহার করবো না, সেক্ষেত্রে চতুর্ভুজ আঁকতে গেলে কিন্তু কয়টা উপাত্ত লাগবে? পাঁচটি উপাত্ত লাগবে। এই হচ্ছে সপ্তম অধ্যায় থেকে মোটামুটি। আমরা যদি আরেকটু দেখি, দেখো এখানে, আচ্ছা, এখানে আরো কিছু প্রশ্ন আমরা দেখবো এখন। এখানে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তো আমরা এখানে একটু লিখি, দেখো 30 সেন্টিমিটার ব্যাস মানে কি। তাহলে আমরা ব্যাস থেকে আগে কিন্তু ব্যাসার্ধ বের করে ফেলতে পারি। 30-এর অর্ধেক কত হবে? আমরা জানি ব্যাস কি হয়, ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তাহলে আমরা এখানে এটাকে দুই দ্বারা ভাগ করে দিই, তাহলে কত হবে? 15 হবে। তার মানে 15 সেন্টিমিটার হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ। এখন 15 সেন্টিমিটার ব্যাসার্ধ হওয়ার পর এখানে তারপর বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে। তাহলে এখান থেকে ধরো তোমার হচ্ছে এটা হচ্ছে 9 সেন্টিমিটার, এইটুক দূরে বলছে যা এর দৈর্ঘ্য কত। তাহলে এই যে একটা যা, আমরা জানি যে বৃত্তের পরিধিস্থ দুইটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে সেটা কিন্তু একটা যা হয়। তাহলে এই হচ্ছে প্রশ্নটা আমাদের এখানে। এরকম বাংলাতেও বলতে পারে, তখন আমাদের একটু চিত্রটা এঁকে নিতে হবে রাফে, আর যদি অথবা এরকম সরাসরি দেওয়া থাকে তাহলে তারা সোজা হয়ে যায়। তো এখন আমাদেরকে যেহেতু যা বলছে, আমরা এটা বের করব আগে। কারণ আমরা জানি যে কোনো জায়ের উপরে কেন্দ্র থেকে যদি আমরা কি আঁকি, তোমার লম্ব অঙ্কন করি, তাইলে এখানে এটা আমরা সমকোণী ত্রিভুজ হবে। তো এখন সমকোণী ত্রিভুজ হলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন তো আমার ভূমি দরকার, তাহলে আমরা অতিভুজ স্কয়ার থেকে এই যে লম্ব স্কয়ারটা কি করে দিব, মাইনাস করে দিব। 15 কে স্কয়ার করলে 15, 15 গুণ দিলে 225, আর 9 কে স্কয়ার করলে 9 নং কত হয়? 81। তাইলে এক আছে, প্লাস হবে 4 হলে হাতের আছে কত, সরি 8 আছে, 12 হবে, আবার 4 হলে, তাই এখানে 144। এটাকে আবার রুট করতে হবে, কারণ যেহেতু আমরা এটা কিন্তু ভূমি স্কোয়ার, এখানে রুট ওভার করলে কত আসতেছে? 12। তার মানে এটা কিন্তু 12। এখন আমরা জানি যে এই যে তোমার যদি ব্যাসার্ধের উপরে তুমি লম্ব অঙ্কন করো, তাহলে সেটা কিন্তু কি করে, যাকে দুই ভাগে ভাগ করে। তাইলে এই যে এটা যদি 12 হয়, তাহলে ফুলটা কি হবে? ডাবল হবে। সেক্ষেত্রে হবে কিন্তু 24। তার মানে এখানে যা এর মান কত, যা এর দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার। এইভাবে প্রশ্ন যদি লেখা থাকে আমরা এইরকম ভাবে এটা করতে পারি। আর যদি চিত্র এইভাবে দেওয়া থাকে, যেমন এখানে দেখো চিত্র দেওয়া আছে, এই যে চিত্রের মধ্যে এরকম সুন্দর করে আঁকা, তো এখানে এটার মান 5 দেওয়া, এবং বলছে ওএস এর মান, মানে এটার মান হচ্ছে 3 দেওয়া। তোমাকে বলছে পি কিউ মানে ফুল যা কত। তাহলে ফুল যার আগে তুমি আগে একটু বের করো। এই যে 5 স্কোয়ার থেকে আমরা কি করে দিব, এটা বিয়োগ করে দিব। 5 স্কোয়ার করলে 25, 3 স্কোয়ার করলে 9, তাহলে কত হয়েছে আমাদের? 16। রুট করে দিব, তাহলে কত আসবে? 4। অর্থাৎ এটা কিন্তু 4। এটুক যদি 4 হয়, তাহলে এটা তো দ্বিগুণ হবে, সেক্ষেত্রে 8 সেন্টিমিটার হবে। পি কিউর মান কিন্তু কত হবে? 8 সেন্টিমিটার। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখো আমরা যদি উম, এই প্রশ্নগুলোর দিকে দেখি, এই দুইটার দিকে একটু তাকাই আমরা, সেক্ষেত্রে কি হইতেছে দেখো, আমাদের এখানে এক্স এর মান চাইছে। এখানে কি কাজ করব দেখো, আমরা যে এক্স কিন্তু এখানে বৃত্তস্থ কোণ, আর মান যে দেওয়া আছে এটা কিন্তু কেন্দ্রস্থ। কিন্তু এই কেন্দ্রস্থর জন্য কিন্তু এটা বৃত্তস্থ না। আমরা জানি যে তোমার কি হয়, বৃত্তের কেন্দ্রস্থ কোণ মানে একই চাপের উপর যদি হয়, সেক্ষেত্রে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কিন্তু এখানে কিন্তু আমাকে এইটার জন্য কিন্তু এইটা বৃত্তস্থ না। আমরা জানি যে এই চাপ তো তাহলে সেম হয় না, ঠিক আছে না? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে এই কোণের জন্য তোমার দেখো, আমরা যদি এখানে এই কোণটা চিন্তা করি, তাহলে এটা কত হবে? এটা যদি 108 হয়, ও হবে ওর অর্ধেক। ও ডাবল মানে কি, ও কি হবে? তার অর্ধেক হবে। সেক্ষেত্রে আমরা এটা যদি 108 হয়, আমরা অর্ধেক কত? 108 এর অর্ধেক হচ্ছে 54, তাহলে এটা কিন্তু 54। এখন আবার দেখো, আমরা আরেকটা সূত্র যদি ইউজ করি, যে কোনো বৃত্তস্থ যদি চতুর্ভুজ হয়, তাহলে বিপরীত দুই কোণের যোগফল 180 হয়। তার মানে এই কোণ আর এই এক্স কোণের যোগফল কিন্তু 180। সেক্ষেত্রে আমরা 180 থেকে যে কি করে দিব, 54 মাইনাস করে দিব, বিয়োগ করলে হবে কত? 126 হইতেছে। এক্ষেত্রে এক্স এর মান কিন্তু কত? 126। তাহলে এমন অঙ্কগুলো যদি আমরা বেসিক জানা থাকে, আমরা হয়তো বা 1 মিনিট লাগবে না, আর এটা তোমার 30 সেকেন্ডে করা সম্ভব। কি, আমি একটু আবার বলি এই জিনিসটা, যে আমাদের এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে একই চাপের উপরে অঙ্কিত বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আবার কেন্দ্রস্থ হবে বৃত্তস্থ দ্বিগুণ, যেভাবে বলো তুমি। তো সেক্ষেত্রে এইটা দেখো, তোমার এই যে কোণটা হয়েছে, এটা মূলত কি চাপের উপর থেকে হয়েছে? এইটুক চাপের ভিতর থেকে হয়েছে। এখানে নামকরণ থাকতে পারে, ধরো এ বি সি ডি থাকলো।
তো সেক্ষেত্রে বিসিডি চাপ, আবার এই কোণটাও কিন্তু বিসিডি, তাহলে এই চাপের জন্য এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ। তাহলে এইটার অর্ধেক হলো এটা, তো এটা তো দেওয়া ছিল আমাদের 108, তাহলে 108 এর অর্ধেক কত? 54, 2 দিয়ে ভাগ করে দিবা তুমি। আচ্ছা, এটা একটা বেসিক থেকে বের করলো 54। এখন এক্স এর মানটা আমরা কিভাবে বের করলাম? এক্স এর মানটা বের করলাম কিভাবে? এই যে এটা আরেকটা উপপাদ্য, যে সেক্ষেত্রে হচ্ছে যে ত্রিভুজের যদি আমরা যদি একটা বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ আঁকি, তাহলে ওই ক্ষেত্রে বিপরীত দুইটা কোণের যোগফল কিন্তু কি হবে? 180 ডিগ্রি হবে। তার মানে কি? এই দুটোর যোগফল 180। তো এখানে আমরা 180 থেকে যদি 54 বাদ দিই, তাইলে তো এটা থাকবে, তো 126। এই হচ্ছে আনসার। তো উপপাদ্যের ক্ষেত্রে আসলে আমাকে প্রশ্নগুলো ভালো করে বুঝে মুখস্থ করতে হবে। প্রশ্ন বুঝলে কিন্তু উপপাদ্যের আমরা এখানে সহজেই কিন্তু এই অঙ্কগুলো করতে পারবো, এগুলো কোনো কঠিন বিষয়ই না। ঠিক আছে, চিত্র যত পেঁচানোই থাকুক, আমাদের উপপাদ্যের প্রশ্নটাই কিন্তু উপপাদ্যের সূত্র হিসেবে কাজ করবে, আমরা ইজিলি বের করতে পারি। দেখো এখানে আবার এক্স এর মান বলছে, এইটা তো সোজা, এই যে দেখো এই এই কোণটা কিন্তু তোমার এই চাপের উপরেই অবস্থিত, আবার ওইটাও। তাহলে এক্ষেত্রে বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি হবে? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কে? x+40। এখন x+40 যদি হয়, তাইলে এটা তো কেন্দ্রস্থ, আর ওই বৃত্তস্থ কত? x। দ্বিগুণ কি হবে? কেন্দ্রস্থ দ্বিগুণ, কিন্তু আমি তো এখানে সমান লিখতেছি, তাহলে আমরা কিন্তু কেন্দ্রের সাথে দ্বিগুণ করবো, আমরা দ্বিগুণ করবো কার সাথে? x এর সাথে, অর্থাৎ বৃত্তস্থের সাথে। মানে বৃত্তস্থ দুইটা হলে কেন্দ্রস্থ একজন হবে, হ্যাঁ। এখন এখান থেকে দেখো তুমি, এই যে 2x, এক্সটা প্লাসের ওই পাশে গেলে মাইনাস, এখানে 40 তো আছেই, তাহলে এখানে বিয়োগ করলে x, এই যে x এর মান কিন্তু 40 ডিগ্রি, এই যে x এর মান 40 ডিগ্রি বের হয়ে গেল। খুবই ইজি কিন্তু, হ্যাঁ। তো তারপর দেখো এখানে আমরা যদি আরেকটা চিত্র লক্ষ্য করি, এখানে দেখো তোমার কি বলছে, চিত্রটা দেখে একটা সমকোণী ত্রিভুজ মনে হইতেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি আমরা, যদি তোমার কোনো বৃত্তের ব্যাসের উপরে তোমার কোনো মানে ব্যাসের সমান চাপ থাকে, তো সেটাকে কিন্তু অর্ধবৃত্ত বলা যায়। তো অর্ধবৃত্তস্থ কোণ যেটা, সেটা কিন্তু কি হয়? এক সমকোণ হয়। তো এখানে এটা সমকোণী ত্রিভুজ বোঝাই যেতেছে। আচ্ছা, ওরা বলছে কি দেখো, ওরা বলছে ও এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে ও এটা তো এটা না, ও এর মান হচ্ছে এইটা। এখন ও এর মান দেওয়া আছে, আবার এখানে ওডির মান দেওয়া আছে। তাহলে ওডির মান যদি আমি লক্ষ্য করি, দেখো এখানে ওডির মানটা কোনটা? এইটা, এইটা দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এবি মানি চাইছে, এটা কিন্তু আমরা আগে করছি, এখানে একটা ছিল, আমরা যেটা মুছে ফেললাম। তো আমরা এখানে কি করবো? আগে এডি বের করবো, তারপরে দুই দ্বিগুণ দিলেই হবে। কেন? কারণ এই যে যদি আমরা কোনো কিছু জায়গায় তোমার কি আঁকি, কোনো যার উপরে যদি লম্ব আঁকি, সেই লম্ব কিন্তু কি হবে? ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। এটাও কিন্তু একটা উপপাদ্যের প্রশ্ন, হ্যাঁ। তো এখানে আমরা কি দেখবো দেখো, যে এখানে এটা যেহেতু 5, তাহলে 5 স্কোয়ার থেকে আমরা 4 স্কোয়ার বিয়োগ করে দিব, অর্থাৎ এটা বিয়োগ করে দিব ওডির মানটা। তো এখানে 5×5 = 25, এখানে 16 বিয়োগ করলে হতেছে 9, রুট করলে হচ্ছে 3, তার মানে এটা 3। এটা যদি 3 হয়ে, তাহলে ওটা কি হবে? আরো 3, তার মানে কত হবে? এটা এর মান কিন্তু 6 সেন্টিমিটার হবে। আচ্ছা, এরপরে কোণের একটা বিষয় আছে, দেখো বলছে ও এ বি এর মান 50 ডিগ্রি, তাহলে ও এ বি, ও এ বি মানে এইটা, এইটার মান দেওয়া হচ্ছে 50 ডিগ্রি। আমি একটু চিত্র এখানে বড় করে রাখতেছি, দেখো। তো এখানে আমাদের মানটা কিসের দেওয়া আছে দেখো, এই যে ও এ বি, অর্থাৎ এই কোণের মান দেওয়া হচ্ছে কত ডিগ্রি তোমার? 50 ডিগ্রি। তো তারপর বলছে এওবির মান কত, তাহলে এওবি মানে এটা। তো এখন তো তুমি চিত্র দেখে যারা ভয় পেয়ে যায়, এটা কিন্তু ভয় পেয়ে যাবে। তো কত ইজি দেখো, তুমি এই বৃত্তটা, এই ত্রিভুজটাকে একটু দেখো, ত্রিভুজের ক্ষেত্রে এটাও ব্যাসার্ধ, এটাও কিন্তু ব্যাসার্ধ, তাহলে এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এবং আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ কিন্তু কি হবে? সমান হবে। এটাও কিন্তু একটা উপপাদ্য, এটা যদিও ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য, বাট এটা উপপাদ্যের বেসিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক। দেখো তাহলে এখানে এটা যদি তোমার 50 হয়, তাহলে অবশ্যই এটাও কি হবে? 50 হবে। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি দেখো 180 না যোগফল তিনটার, সেক্ষেত্রে 50 আর 50 যোগ করলে 100, 100 যদি 180 থেকে বাদ দাও, তাহলে এটার মান কিন্তু কি থাকতেছে? 80 ডিগ্রি থাকতেছে। দেখছো কত সহজে কিন্তু আমরা এগুলো বের করতে পারি। আচ্ছা, এখানে সবগুলোই তো আমরা দেখলাম না, তারপরে এখানে দেখো, এখানে দুইটা লাইন আমরা লিখে রাখছি, যে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্মকোণ, এবং বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। অধিচাপ মানে কি? অধিচাপ মানে যে চাপটা কি হবে তোমার? বড় হবে। মানে আমরা যদি এখানে চিন্তা করি, তাহলে এখানে নিলে কিন্তু চাপ সমান হয়ে যাবে, এইদিকে নিলে এই চাপটা ছোট, ওইদিকে চাপটা কিন্তু কি বড়। তাহলে এই চাপ থেকে যেই কোণ তুমি আঁকবা, মানে বড় চাপ থেকে কোণ আঁকলে কোণ হবে ছোট, আর ছোট চাপ থেকে যদি তুমি এদিক থেকে যদি আঁকো, তাহলে সেক্ষেত্রে কোণ হবে কি? স্থূল, মানে বড় কোণ হবে। তো এটা মনে রাখার জন্য, এটা অনেকেই তোমার গুলাই ফেলে, আমরা খুব সহজ একটা টেকনিকে মনে রাখবো, যে ছোটর জন্য হবে কোণটা বড়, আর বড়র জন্য ছোট। সেটা কেমন? দেখো তুমি, এই যে অধিচাপ, অধিচাপ মানে কি? ছোট চাপ, তাই ছোট চাপের মধ্যে কি হবে তোমার? সরি, অধিমানিত বড়, তাহলে বড় চাপের জন্য কি হবে? এই যে ছোট কোণ মানে সূক্ষ্ম, নবী থেকে ছোট, জিরো থেকে বড়, ওই ক্ষেত্রে। এবং উপচাপ কি? উপমানিত ছোট, তাহলে ছোট কোণের জন্য কিন্তু আমাদের এখানে, সরি, ছোট চাপের জন্য কিন্তু কোণটা কি হবে? বড় কোণ, অর্থাৎ স্থূল কোণ হবে। তাহলে আমি আবার বলতেছি কথাটা, যে যদি তোমার ছোট চাপে কোণ বড়, আর বড় চাপে কোণ ছোট, বাস শেষ, উল্টা হবে আর কি। তো ছোট কোণ বড়র মধ্যে আমরা এই যে সূক্ষ্ম যেহেতু ছোট, আর স্থূল বড়, ওইটা বলতেছি। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো কিছু এমসিকিউ দেখবো এখানে। আচ্ছা, এখানে আমরা আরো কিছু চিত্র দেখবো, দেখো।
এই প্রশ্নটাকে লক্ষ্য করো, এখানে বলছে তোমার যে এখানে এটা 94 দেওয়া, এটা 20 ডিগ্রি দেওয়া। তোমাকে ডিসিই কথা বলছে, অর্থাৎ ডিসি মানে কিন্তু এই কোণ। তাহলে এটা আমরা কিভাবে বের করবো? দেখো কত সহজে আমরা বের করতে পারি। তো এখানে এইটার কাজ কি দেখো, আমরা জানি যে যদি তোমার এখন আপাতত মনে করো এই ত্রিভুজ নাই, হ্যাঁ, তো এটা তো একটা চতুর্ভুজ এবং সে কিন্তু কি আছে তোমার বৃত্তে অন্তর্লিখিত, মানে বৃত্তের ভিতরে আছে। সেক্ষেত্রে ও যদি 94 হয়, তাহলে আমরা জানি বিপরীত দুইটার যোগফল কি হবে? 180 হবে। যদি সেটা বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ, তাহলে বিপরীত দুই কোণের যোগফল কিন্তু 180। তাহলে আমরা 180 থেকে যদি 94 বিয়োগ করি, 180 থেকে যদি 94 আমরা মাইনাস করি, সেক্ষেত্রে আমার কি থাকতেছে? আমার কিন্তু 86 থাকতেছে। তার মানে এই কোণের মান কত? 86। আবার এইটা যদি 86 হয়, তাহলে এইটা কত হবে? এই দুটোর যোগফল তো আবার 180, যেহেতু এটা সরল রেখা। তাহলে এখানে এটা কিন্তু আবার তোমার ঘুরে ফিরে কি হইতেছে? 94 হইতেছে। ঠিক না? কারণ 94 আর এটা যোগ করলে 180। এখন দেখো এই যে এই ত্রিভুজে আমরা সহজেই করতে পারি। 94 আর 20 যোগ করলে কত হবে তোমার? 94 আর 10 যোগ করলে 104, আর 10 তাহলে 114। এই দুটোর যোগফল যেহেতু 114, তাহলে এইটাও তো ত্রিভুজ। তাহলে ত্রিভুজের তিন কোণের যোগফল তো 180। তার মানে 180 থেকে আমরা 114 বিয়োগ করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কত হইতেছে বলো? 4 আছে, 10 হবে 6 হইলে, হাতের এক 2 আছে, 8 হবে 6 হইলে, এখানে আহ সরি, এখন 66 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে কিন্তু আমরা 66 ডিগ্রি এটা পেয়ে গেলাম। ঠিক আছে, ডিসি এর মান কত? 66 ডিগ্রি। তো এটা তুমি যদি বেসিক গুলো জানা থাকে, 1 মিনিটও লাগবে না কিন্তু এটা, হ্যাঁ। এরপরে এটা দেখো, এটা কত সোজা। এটা যদি 82 হয়, তাহলে এটা কত হবে? মানে তুমি 180 থেকে 82 বাদ দাও না, তাহলে কি থাকে? 98। আর ও যদি 98, তাহলে ও আবার কি হবে? 82 হবে। ঠিক আছে, কেন এটা কেন হইলো? কারণ হচ্ছে এই যে এই বিপরীত দুই কোণের যোগফল 180, যেহেতু সে বৃত্তে অন্তর্লিখিত। আবার এখানে কেন এটা 98? কারণ এখানে এটা তো সরলরেখা, সেক্ষেত্রে দুটোর যোগফল বা তিনটা জয় কোণই হোক তোমার, মানে যতগুলা কোণই থাকো একটা সরলরেখার ভিতরে, ওইটা কিন্তু সবগুলোর যোগফল 180 হবে। তো এই যে সহজে কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা, এই চিত্রটা একটু লক্ষ্য করো তুমি, এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে এ বি ব্যাস। তাহলে এখানে এটা ময়মনসিংহ বোর্ডে আসা প্রশ্ন, বুঝছো? তো এ বি ব্যাস, তোমাকে বলছে এসিডির মান কত। একটু চিত্রটা লক্ষ্য করো, এখানে আমরা কি লক্ষ্য করতেছি যে এখানে এই দুইটা সমান দেওয়া, মানে কি এই দুইটা বাহু সমান বলতেছে ওরা। আচ্ছা, মান কি দেওয়া আছে? বলছে এবি ব্যাস, আর কিছু না। এখানে কোণের মান দেওয়া আছে 20 ডিগ্রি। তাইলে এবি ব্যাসের কথা যদি আমরা চিন্তা করি, এসিডি মানে এইটা বের করা আমাদের লক্ষ্য। কিন্তু এটা বের করতে হইলে আমাদের আগে কি করতে হবে জানো? আমাদের আগে এইটা বের করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন, আমি একটু বলি দেখো। তো এখানে প্রথমত আমরা এই কোণটা বের করব। তো কিভাবে বের করব? খুবই সোজা, কারণ এই যে এটা ব্যাস মানে কি, তাহলে এটা অর্ধবৃত্ত কোণ। এই যে দেখো ব্যাসের থেকে একটা চাপ গেছে, ওইটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা 90। এটা 90 হইলে এটা তো 20 দেয়া আছে, তাহলে 90 এর 20 হয় 110। তার মানে এটা কিন্তু কত তোমার? 70। কারণ ত্রিভুজ তো, তিন কোণের যোগফল তো 180। এখন ও যদি 70 হয়, তাহলে এটা তো একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। সেক্ষেত্রে ও যদি 70 হয়, তাহলে ও অবশ্যই 110 হবে। কেন? কারণ এই যে দুইটার যোগফল 180। 180 থেকে 70 বাদ দিলে তো 110 থাকে। আচ্ছা, এখন এইটা 110 হইলে এরপরে দেখো এরপরের কাজটা কি, দেখো এই দুই বাহু যেহেতু সমান বলতেছে, তার মানে কি? তার মানে এই দুই কোণ সমান, কারণ আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। অথবা বলতে পারো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান, যেভাবেই তুমি বলো। তাইলে এইটা 110 হলে এই দুইটার যোগফলের সমান হচ্ছে 70। কেন? কারণ তিন কোণের যোগফল 180 হবে। এবং যেহেতু তারা প্রত্যেকেই সমান, যেহেতু এখানে দুই বাহু ত্রিভুজ, তাহলে এই দুইটা কোণ অবশ্যই সমান ভূমি সংলগ্ন। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই 35 করে পড়বে। তার মানে কিন্তু এই যে এখানে এ সি ডি মানে এই কোণের মান যেটা বলছে, এটা কিন্তু 35 ডিগ্রি। দেখছো কত সহজেই আমরা বের করতে পারি। আচ্ছা, স্পর্শকের কথা আমরা বলছিলাম একটু আগে। তো স্পর্শকের ক্ষেত্রে তো আমরা বললাম যে এখানে তিনটা জিনিস আসতে পারে, খুব ভালো করে খেয়াল রাখবো যে বৃত্তস্থ কোনো বিন্দুতে কিন্তু একটা স্পর্শক আঁকা যাবে। আর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকতে পারি? দুইটা। আর দুইটা বৃত্তের মধ্যে আমরা কমন কয়টা আঁকতে পারি? তো এক্ষেত্রে যেটা বিষয়, সেটা হচ্ছে তোমার যে আমরা চারটা আঁকতে পারি। কিভাবে চারটি? চারটি আঁকতে পারি স্পর্শক। সেক্ষেত্রে স্পর্শকের কথাগুলো আমি একটু বলে দিই। এখানে দেখো চারটি কিভাবে আঁকি, মানে এখানে একটা, এখানে একটা, এবং এদিক থেকে একটা সম্ভব হবে, এদিক থেকে কিন্তু একটা সম্ভব হবে স্পর্শক। ঠিক আছে? তো সেক্ষেত্রে সাধারণ স্পর্শক দুটো বৃত্তের মধ্যে কিন্তু চারটা আঁকা যাবে। বহিঃস্থ বিন্দু থেকে দুইটি এবং বৃত্তস্থ বিন্দুতে কিন্তু একটি। তো আমরা একটু বোর্ডটা মুছে নিতেছি এবং আমরা আরো কিছু এমসিকিউ দেখব। আচ্ছা দেখো, আমরা এখানে আরো কিছু বিষয় এখানে আমরা নিয়ে আসছি যে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ। এটা আমরা কি বললাম যে দুইটা বৃত্ত কিন্তু তোমার অন্তঃস্পর্শ করতে পারে। অর্থাৎ এরকম একটা বৃত্ত, এখানে আরেকটা কেন্দ্র থেকে আরেকটা বৃত্ত আঁকা হয়েছে যেটা এরকম, মানে অন্তঃস্পর্শ করছে যেটা। আচ্ছা, তারপরে বহিঃস্পর্শ বিষয়টা তো আমরা বুঝি, মানে বাইরের দিকে একটা বিন্দুতে স্পর্শ করছে। তো সেই ক্ষেত্রে এখানে যদি ব্যাসার্ধের মধ্যবর্তী দূরত্ব চাই, তো এই বহিঃস্পর্শ করলে হবে, ব্যাসার্ধের মধ্যবর্তী কি হবে? যোগ হবে। আর যদি অন্তঃস্পর্শ করে, তাহলে দেখো এখান থেকে এটার থেকে এটা দূরত্ব কিন্তু কি হবে? বিয়োগ হবে।
তো এক্ষেত্রে তোমার দেয়া থাকবে যে দুইটা বৃত্তের ব্যাসার্ধ 4 আর 5 দেওয়া থাকলো, ধরো বললো যে তোমাকে যে অন্তঃস্পর্শ করছে বৃত্তগুলা, সেক্ষেত্রে তার কেন্দ্রদ্বয় দূরত্ব, তখন তুমি এই যে বিয়োগ করে দিবা। আর যদি এই সেমই বলে যে 5 এবং 4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বহিঃস্পর্শ করছে, তাহলে তাদের কেন্দ্র দূরত্ব কি করে দিবা তুমি, প্লাস করে দিবা। ঠিক আছে, তো এখানে অনেক সময় ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দিতে পারে, যে একটা ব্যাস দেওয়া থাকবে আর একটা ব্যাসার্ধ দেওয়া থাকবে, তখন ব্যাসটাকে 2 দিয়ে ভাগ দিয়ে আগে ব্যাসার্ধ বের করে তারপরে তুমি এই অনুযায়ী কাজটা করবে। তারপরে দেখো এখানে কি বলছি যে আমরা কোন ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত আঁকা যায়, একটা ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত আঁকা যায়, 3টা বহির্বৃত্ত আঁকা যায়, এটা মাথায় রাখবা। কিভাবে, আমি একটু চিত্র দেখাই দিই, তাহলে তুমি বুঝতে পারবা যে বহির্বৃত্ত কিভাবে আঁকে। এই যে এখানে বর্ধিত করলে পরে এখানে একটা হবে, আবার এই বাহুরে যদি আমরা বর্ধিত করি, তো এখান থেকে তোমার এবং এটাকে যদি বর্ধিত করা হয় তাহলে এখানে আরেকটা হবে। তারপরে তোমার যদি এখানে আমরা আরেকটা বর্ধিত করি তাহলে কিন্তু এখানে আরেকটা বৃত্ত, অর্থাৎ যেভাবে আঁকো তুমি কয়টা বহির্বৃত্ত আঁকা যাবে, 3টা বহির্বৃত্ত আঁকা যাবে। ঠিক আছে, তো এরপরে এখানে এই প্রশ্নটা দেখো কি বলছে, যে এখানে এডিসির মান, তো এটা তো স্পর্শক আমরা দেখতেই পারতেছি এখানে। তো এখানে এডিসির মান বলছে 130, তাহলে এটা 130। তোমাকে চাইছে হাফ এক্স, তাহলে এক্স আগে বের করো, তারপর হাফ ইজিলি বের করা যাবে। ও যদি 130 হয় ও 50 হবে কেন, এই যে আগের কথাই যে, এই যে দেখো এখানে ওইগুলোর কথা বাদ দাও, স্পর্শক টর্শক এই সেই সব বাদ, শুধু এখানে এটা চিন্তা করো তুমি, এইটুকুর কথা চিন্তা করলে এই যে বিপরীত দুই কোণের যোগফল কিন্তু 180, কেন, কারণ সে বৃত্তে অন্তর্লিখিত আছে তোমার চতুর্ভুজটা, হ্যাঁ এই জন্য। তো ও 180 হলে ও যদি 130 হয় তাহলে ও তো তোমার কি 50। আর ও যদি 50 হয়, দেখো এই চাপের উপরেই কিন্তু তোমার কি, যে এইটুক চাপের উপরেই কিন্তু এটা কেন্দ্রস্থ কোণ, এটা কি কোণ, বৃত্তস্থ। আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আবার কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের ডাবল। তাহলে এইটা যদি 50 হয় তাহলে এটা কিন্তু 100 হবে। তার মানে কোণ এক্স এর মান কত, 100। এখন 100 কে যদি তুমি হাফ করো তাহলে কিন্তু ঘুরে ফিরে আবার কি 50ই পাবো আমরা। ঠিক আছে, আচ্ছা এরপর এখানে আর কিছু কথা আছে, যেমন এখানে আমরা জানি যে স্পর্শ বিন্দু থেকে তোমার কি হয়, ওই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দূরত্ব সমান হয়, সেক্ষেত্রে পি এ পিবি কিন্তু কি হবে, সমান হবে। এবং এটা কিন্তু এই যে স্পর্শ বিন্দু ব্যাসার্ধের উপর কি হয়, লম্ব হয়। এটাও লম্ব, এটাও কিন্তু লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তো এই বিষয়গুলো তোমরা পারবা আশা করি। যেমন এটাকে এখানে এক্স এর মান বের করতে বলছে, ধরো আরেকটা প্রশ্নের মধ্যে এখানে দুইটা প্রশ্ন দিল, তোমাকে বললো যে তোমার এটা বের করো, তাহলে এই যেটা 90 90 কত, 180 না, তাহলে এটা যদি তোমার 50 হয়, সরি এটা কত, 100 ছিল না, এটা 100 হলে এটা কি হবে, 80 হবে। এভাবে কিন্তু ইজিলি তুমি বের করতে পারবা, যাই বলুক এই বেসিক গুলো জানা থাকলে ইজিলি বের করা সম্ভব। আচ্ছা তারপর এখানে লাস্ট প্রশ্নটা দেখো, যে 3 4 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বহিঃস্পর্শ করছে ত্রিভুজের পরিসীমা কত, তাহলে এই যে বহিঃস্পর্শ মানে কি, এদিক থেকে এবং এদিক থেকে, মানে তিনটাকে 3 দিক থেকে স্পর্শ করলো। ধরো একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে তোমার 3, এবং আরেকটা ব্যাসার্ধ হচ্ছে 5। তো সেক্ষেত্রে কি হবে, দেখো এটা ত্রিভুজ যদি ত্রিভুজ হয় তাহলে কেমন হবে, যে এটা 3 আর এটা কিন্তু 5, 3 আর 5 মিলে বাহু কিন্তু 8। আবার এটা 3 এটা কিন্তু 4 এই ত্রিভুজে, তাহলে 3 আর 4 মিলে কি হয়, 7। এটা 4 এটা 5, তাহলে 5 আর 4 মিলে কত, 9। এই যে দেখো তিনটা বাহু যোগ করে দিবা তুমি, 7 আর 8 15, 15 আর 9 কত হয় তোমার 24, তাহলে কিন্তু ত্রিভুজের পরিসীমা কত আসতেছে, 24 সেন্টিমিটার। এভাবে আমরা সহজেই এগুলো করতে পারি। ঠিক আছে, তো এই জ্যামিতি থেকে আমরা মোটামুটি যে বিষয়গুলো আলোচনা করলাম, তো এগুলো করলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। তো